বন্ধুরা, তোমরা দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বাছাই করা প্রশ্ন, যেগুলো তোমাদের ডব্লিউপি কেপি কনস্টেবল এবং তোমাদের বিশেষ করে ডব্লিউপি পিএসসি ক্লার্কশিপ মিসলিনিয়াসের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ধরনের জিকের ক্লাসগুলো। সুতরাং তোমরা যদি এই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখো, তোমরা বুঝতে পারবে কী ধরনের কোশ্চেনগুলো তোমাদের পিএসসিতে এসছে। এটা পিএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু তোমাদের এটা ডব্লিউপি এবং কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ওকে, এক থেকে দুটো প্রশ্ন এখান থেকে আসার চান্স রয়েছে, সুতরাং স্কিপ না করে শেষ পর্যন্ত কিন্তু দেখবে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা আজকে শুরু করি। আমাদের ফার্স্ট যে কোশ্চেন আছে, ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছিল তোমরা সকলে জানো, যেটা হচ্ছে তোমাদের এমআইসি যে গ্যাস, এর ফুল ফর্মটা আমি বলবো। তো গ্যাস যে নিঃসরণ হয়েছিল ভোপাল যে গ্যাস দুর্ঘটনা, এই যে এমআইসি যে গ্যাসটা, এর ফুল ফর্মটা কোনটা? এমআইসি। এখানে কিন্তু অনেকের কনফিউশন হবে এই কোশ্চেনটাতে এমআইসি ফুল ফর্ম নিয়ে। মিথাইল আইসোসায়ানাইট নাকি মিথাইল আইসোসায়ানাইট নাকি মিথাইল আইসোসাইট্রেট? তো সাইট্রেট নাই, অনেকে এটা বাদ দিয়ে দেবে, কিন্তু তোমাদের এই দুটো অপশানের মধ্যে 100% মানে ম্যাক্সিমাম স্টুডেন্টের এরা কিন্তু কনফিউশন তৈরি হবে। সুতরাং মিথাইল আইসোসায়ানেট এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। এখানে কিন্তু মিথাইল আইসোসায়ানাইট এটা কিন্তু কখনোই আমাদের রাইট অ্যান্সার হবে না। এমআইসি ফুল ফর্ম হবে মিথাইল আইসোসায়ানাইট, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কোশ্চেনটা কিন্তু ভুল হতেই পারে, অনেকের ক্ষেত্রেই ভুল হতে পারে। পরবর্তী, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোন দিনটিতে? তোমরা জানো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কোন দিনটিতে? তো আমরা অপশানগুলো তোমরা দেখে নাও। যে তোমরা জানো যে 1950 তো হবেই না, সুতরাং 1950 তোমরা ইলুমিনেট করে দিলে অপশান। এরপর তোমাদের কাছে থাকলো দুটো অপশান, 1949-এ হয়েছিল, কিন্তু 26 তোমাদের নভেম্বরে হয়েছিল, ঠিক আছে? আর 26 জানুয়ারিতে তোমাদের কার্যকরী হয়েছিল, যেটা 1950-এ 26 জানুয়ারি যেটা তোমাদের কার্যকর হয়েছিল, এবং 1949-এ 26 নভেম্বর যেখানে তোমাদের সংবিধানটা গ্রহণ করা হয়েছিল। আর 26 জানুয়ারি আমরা এই জন্যই কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। চলো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, আমাদের মেন চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল, এই দুটো চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে নেবে। চলো পরবর্তী কোশ্চেন আমাদের আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার যে অবলুপ্তির ঘটনা হয়েছে সেটা কত নম্বর ধারায়? অর্থাৎ তোমাদের যে ভারতের সংবিধানের যে অস্পৃশ্যতার যে অবলুপ্তি ঘটনা হয়েছে, অস্পৃশ্যতা অর্থাৎ আনটাচেবিলিটি, তো এটা কত নম্বর ধারায় বলা আছে? তোমরা অপশানগুলো দেখে নাও। তোমাদের যেটা রাইট অ্যান্সার হতে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের 17 নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা আছে। অস্পৃশ্যতা অর্থাৎ আনটাচেবিলিটি যে অবলুপ্তির ঘটনা, মানে অবলুপ্তির কথা, সেটা কিন্তু ভারতের কনস্টিটিউশনের 17 নম্বর আর্টিকেলে বলা আছে। তোমরা জানো যে 12 নম্বর আর্টিকেল হচ্ছে 12 থেকে 35 নম্বর আর্টিকেল হচ্ছে আমাদের মৌলিক অধিকারের, যেখানে 12 নম্বর আর্টিকেলে বলা আছে মৌলিক অধিকারের যে তোমাদের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাটা। 15 নম্বর আর্টিকেলে বলা আছে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সমান যে সমতার অধিকার, সেটা কিন্তু বলা আছে, সবাই সমান। আর 16 নম্বর আর্টিকেলে কিন্তু বলা আছে তোমাদের সরকারি চাকরিতে সমস্ত মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই কিন্তু সমানভাবে তারা অধিকার লাভ করবে, এটা 16 নম্বর আর্টিকেলে বলা আছে সরকারি চাকরির ক্ষেত্রে। আর যে এসসি এসটিতে যে রিজার্ভেশন, সেটা কিন্তু তোমাদের 16-র 4 নম্বরে কিন্তু বলা আছে, ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখবে, 16 নম্বরের আর্টিকেলের 4 নম্বর ইয়েতে, আচ্ছা, সাব পার্টে। চলো পরবর্তী কোশ্চেন, লবণাক্ত জলের যে উৎপন্ন যে চারাগাছকে সেটাকে কী বলা হয়? লবণাক্ত জলে অর্থাৎ লবণাম্ব উদ্ভিদ যেটাকে আমরা বলে থাকি, এটাকে আমরা কি বলবো? তোমরা অপশানগুলো দেখে নাও, হাইড্রোফাইট, হ্যালোফাইট, থ্যালোফাইটস নাকি মেসোফাইট? তো অবশ্যই হ্যালোফাইটস কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে। যেগুলো লবণাম্ব জাতীয় উদ্ভিদ, যেগুলো আমাদের সামুদ্রিক এলাকায় হয়ে থাকে, সেগুলো কিন্তু আমরা হ্যালোফাইটস নামে চিহ্নিত করি। ওকে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় আসতেই পারে। সংবিধানে কোন ধারাকে রাষ্ট্রপতি মানে কোন ধারার বলে, কোন ধারার জন্য রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করে দিতে পারে? সেটা কিন্তু আর্টিকেলের 356 নম্বর যে আর্টিকেলে সেটা কিন্তু বলা আছে, কোনো রাষ্ট্রপতি, ভারতের যে রাষ্ট্রপতি থাকবে সে কিন্তু ভারতের যে কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে এই 356 নম্বর আর্টিকেলের মানে একদম পাওয়ারের জন্য। ওকে, 352 নম্বর যে আর্টিকেলটা তোমরা দেখছো, এখানে বলা আছে যে জাতীয় জরুরি অবস্থার কথা। আর তোমরা জানো যে মোট 3টে কিন্তু জাতীয় জরুরি অবস্থা লাগু হয়েছে ভারতে। পরবর্তী 360 নম্বর আর্টিকেল যেটা বলা আছে, সেটা কিন্তু তোমাদের বলা হয়েছে আর্থিক জরুরি অবস্থা। এবার তোমরা কমেন্টে জানাবে যে আর্থিক জরুরি অবস্থা ভারতে কতবার লাগু হয়েছে এখনও পর্যন্ত, টিল নাও 2024। আর 356 তোমাদের বলে দিলাম, ভারতের যে কোনো রাজ্যের রাষ্ট্রপতি রাজ্য সরকারকে সরাতে পারবে এবং আর যে তোমাদের রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারবে, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন আছে আমাদের,
বুদ্ধদেব যে জন্মগ্রহণ করেছিল সেটা কত সালে বা কত খ্রিস্টপূর্বাব্দে? তো অপশানগুলো তোমরা ফটাফট দেখে নাও। যেটা রাইট অ্যান্সার হতে যাচ্ছে, বুদ্ধদেব যখন জন্মগ্রহণ করছেন, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক, তো তিনি কিন্তু 623 খ্রিস্টপূর্বাব্দের দিকে তিনি কিন্তু জন্মগ্রহণ করছেন। তো এটা হবে আমাদের রাইট অ্যান্সার। আর ত্রিপিটকের মধ্যে যে পিটক, এগুলো কিন্তু ঝুড়ি, ত্রিপিটক পালি ভাষায় লেখা, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর ভারতে প্রকাশিত যে প্রথম সংবাদপত্র সেটি কোনটি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কিন্তু হিকির বেঙ্গল গ্যাজেট। এটাও পরীক্ষায় আসে, বেঙ্গল গ্যাজেট কার না? হিকির বেঙ্গল গ্যাজেট। ওকে, চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন আছে, ভারতীয় নাগরিকত্ব আইন কত সালে পাস হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ভারতের নাগরিকত্ব আইন, এটা ডব্লিউবিতে আসতেই পারে এই কোশ্চেনটা, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। এটা এসএসসির খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রিয় কোশ্চেন, এবং আমাদের ডব্লিউবিপিএসসির মানে একদম প্রিয় কোশ্চেন, ঠিক আছে। রেলে অনেকবার রিপিট হয়েছে। তো নাগরিকত্ব আইন ভারতে পাস হয়েছিল কত সালে? সালটা হচ্ছে তোমাদের 1955 সালে কিন্তু ভারতের নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ যে অ্যাক্ট, সেটা কিন্তু ভারতে পাস হয়েছে। আর তোমরা জানো যে আমাদের ভারতের যে সংবিধানে পার্ট 2 দেওয়া আছে নাগরিকত্ব, যেটা আমাদের 5 থেকে 11 নম্বর আর্টিকেলে কিন্তু এটা বর্ণিত আছে আমাদের ভারতের ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে। ওকে, আর 1955 সালে নাগরিকত্ব আইনটা পাস হচ্ছে। চলো পরবর্তী প্রশ্ন আমাদের চলে যায়। পরবর্তী আমাদের নেক্সট কোশ্চেন আছে, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? তোমরা জানো যে ভারতের যে সংবিধানে এটাও বলা আছে যে কোনো ব্যক্তি কিন্তু তারা যে আগে যে ছিল না, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, যেমন তাকে নেতাজি আখ্যা দিচ্ছে, ঠিক আছে, এই ধরনের যে আখ্যাগুলো বা এই ধরনের যে পদবিগুলো, মানে এগুলোর নিক নেমগুলো, সেগুলো কিন্তু এখন বর্তমানে কিন্তু কেউ কিন্তু নিতে পারে না। তার বদলে এটা কিন্তু 18 নম্বর ধারায় কিন্তু ছিল। তো এখন কিন্তু তোমাদের এই সমস্তগুলো বিলুপ্ত করে, মানে তারা কোনো টাইটেল গ্রহণ করতে পারবে না, কিন্তু ভারত সরকারের প্রদত্ত যে ভারতরত্ন পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ঠিক আছে, এই ধরনের যে পুরস্কারগুলো বা এই ধরনের যে রত্নগুলো, তারা কিন্তু এগুলো ধারণ করতে পারে, তারা কিন্তু অ্যাওয়ার্ডগুলো কিন্তু পেতে পারে। তো এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে এটা তোমাদের জানতে চাইছে। এটা যেটা রাইট অ্যান্সার হতে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের 18 নম্বর আর্টিকেলে কিন্তু বলা হয়েছে ভারতরত্ন এবং পদ্মশ্রী বা বিভিন্ন পদ্ম পুরস্কারগুলো কিন্তু ভারতের সংবিধানের এই 18 নম্বর ধারাকে অনুসরণ করে কিন্তু প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে। আর তোমরা জানো যে এই বছর কিন্তু তোমাদের 5 জন মোট আমাদের ভারতরত্ন পুরস্কার পেয়েছে, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 5 জনেরই নাম, যেগুলো তোমাদের পরীক্ষায় 100% আসবে। আর আমরা ভারতরত্ন সম্পর্কে তোমাদের একটা ডিটেল ক্লাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে সেটা আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারো, আমাদের ভিডিও সেকশানে চলে যাবে, বা ভারতরত্ন এআইআর একাডেমি বা অল ইন্ডিয়া র্যাঙ্কার্স বলে সার্চ করবে, চলে আসবে। ওকে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন আমাদের চলে যায়। ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ভারতের গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করেছিল যে সালটা, সেই সালটা কত? তোমরা জানো যে 1947 সালে আমরা যখন ভারত স্বাধীন হচ্ছে, ঠিক যে 15ই আগস্ট, ঠিক তার আগেই কিন্তু ভারতের জাতীয় পতাকা কিন্তু গ্রহণ করা হয়েছিল। কিন্তু 1947 তো হবে, কিন্তু তারিখটা কত? সেটা হচ্ছে আমাদের 22 জুলাই। 1947 সালের 22 জুলাই আমাদের গণপরিষদের দ্বারা ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল। ওকে, আর আমাদের এটাও পরীক্ষায় আছে, ভারতের জাতীয় পতাকা কে তৈরি করেছিলেন? সেটা কিন্তু আমাদের পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, চলো। আর জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তোমরা জানো, যেটা হচ্ছে 3:2, ঠিক আছে, এটাও আসে পরীক্ষায়। চলো পরবর্তী আমাদের প্রশ্ন, কোন বছর জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও। ভারতের জাতীয় কংগ্রেসের যে পূর্ণ স্বরাজের যে প্রস্তাব, সেটা গ্রহণ করা হয়েছিল কত সালে? 1928, 31, 30 না 29? অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা রাইট অ্যান্সার হবে 1929 সালে কিন্তু ভারতের জাতীয় পতাকার যে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব কিন্তু গ্রহণ করা হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে, ঠিক আছে। 1929 ভারতের জাতীয় পতাকা ভারতের পূর্ণ স্বরাজের যে দাবি, সেটা কিন্তু প্রস্তাব যে গ্রহণ করা হয়েছিল 1929 সালে লাহোর অধিবেশনে মুসলিম লীগের। ওকে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, 1938 সালে কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন? ঠিক আছে, তো ভারতের প্রথম যে জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন কে? 1938 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের ভারতীয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তারই সভাপতিত্বে জাতীয় কংগ্রেস কিন্তু প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করেছিলেন, ঠিক আছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো পরবর্তী আমাদের চলে যায়। বৃহৎ যে স্নানাগারটা, এটা তোমরা জানো যে হরপ্পা, এগুলো কোথায় পাওয়া গেছে? হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা, আমরা কিন্তু একটা ক্লাস কিন্তু করেই দিয়েছি, ডিটেল ক্লাস, সেখানে তোমরা দেখে নেবে। ওর বাইরে কিন্তু কোশ্চেন কিন্তু আসবে না, মিনিমাম তোমাদের 2টো কোশ্চেন, ম্যাক্সিমাম তোমাদের 2টো কোশ্চেন কিন্তু ওখান থেকে আসতে পারে। ওকে, তো 2টো ক্লাস আমরা নিয়েছি, দেখে নেবে। তো বৃহৎ স্নানাগার এটা কোথায় পাওয়া গেছে? বৃহৎ স্নানাগার এটা কিন্তু আমাদের পাওয়া গেছে কিন্তু মহেঞ্জোদারোতে, একটি
বৃহৎ স্নানাগার পাওয়া গেছে। ওকে, তো মহেঞ্জোদারো আমাদের রাইট অ্যান্সার হবে। আর শস্যাগার কোথায় পাওয়া গেছে এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টে জানাবে, সেটা তোমাদের কোশ্চেনটা দিলাম, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের যে প্রশ্নটা আসছে সেটা দেখে নিই। তোমরা জানো যে পঞ্চায়েতি ব্যবস্থার আমাদের 3টে স্তর রয়েছে, ঠিক আছে। 3টে স্তর রয়েছে কী কী? পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। সুতরাং গ্রাম সভা তো হবেই না, এটা একদম কেটে দাও, ঠিক আছে। তো এই 3টের মধ্যে শীর্ষ স্তরে কোনটা আছে, এটা হচ্ছে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। তোমরা জানো যে ভারতের যে জেলা পরিষদ, আমাদের যে পঞ্চায়েত গঠনের যে ত্রিস্তরীয় যে পঞ্চায়েতের যে প্রথম যে ফার্স্ট যে উচ্চ স্তর সেটা কিন্তু হলো জেলা পরিষদ। সুতরাং জেলা পরিষদ আমাদের রাইট অ্যান্সার হবে। তার নিচের কোনটা আসছে? পঞ্চায়েত সমিতি সেকেন্ড পজিশনে আসছে, আর গ্রাম পঞ্চায়েত আমাদের থার্ড পজিশনে আসছে। এই 3টে স্তরে বিভক্ত আমাদের ভারতের পঞ্চায়েতি রাজের যে সিস্টেম। চলো পরবর্তী প্রশ্ন। আর পঞ্চায়েতি রাজের যে ব্যবস্থা এটা কিন্তু প্রথম হয়েছিল তোমাদের নাগর ডিস্ট্রিক্ট, রাজস্থান। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে, মানে কতবার বলবো একদম কম পড়ে যাবে। আর এটা একটা পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়নি, তোমাদের এসএসসি সমস্ত এক্সামেই জিজ্ঞাসা করা হয়েছে, রেলের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, এবং আমাদের ডব্লিউবিপিএসসি পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে এই কোশ্চেনটা। চলো পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লাগে, তোমরা কিন্তু লাইক করছো না, শেয়ার করছো না তোমাদের বন্ধুদের সাথে, অবশ্যই শেয়ার করবে। এগুলো তোমাদের কাজ, আমি তো আমার কাজ একদম অনেস্টলি করে যাচ্ছি, সুতরাং তোমাদের কাজগুলো তোমাদের করে দিও, ঠিক আছে। আমরা শুধু তো লাইক শেয়ারই চাইছি, আর সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা ক্লাসগুলো প্রতিনিয়ত তোমরা পেতে থাকো, ঠিক আছে। আর আমাদের ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। তো তোমরা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবে, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। তোমরা আমাদের সাপোর্ট করো, আমরা তোমাদের জন্য তো অনেক চেষ্টা করছি, যত সম্ভব তোমাদের কমন দেওয়ার চেষ্টা করছি, যাতে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের করেই দিচ্ছি, যাতে তোমাদের যখনই পরীক্ষা হোক, যাতে কলকাতা পুলিশ কনস্টেবল, ডব্লিউবি কনস্টেবল এবং ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের যে এক্সামগুলো, সেখানকার যে জিকে পোর্শনটা সেটা যেন আমার ক্লাস থেকে অন্তত ম্যাক্সিমাম কভার করতে পারে ছাত্রছাত্রীরা, এটাই আমাদের টার্গেট রয়েছে। সুতরাং সেই টার্গেট আমরা পূরণ করতে চলেছি। খুব তাড়াতাড়ি আমরা আরও ক্লাস আনবো, যাতে তোমাদের টার্গেট, তোমাদের যেটা জিকের কোশ্চেনের যে টার্গেটটা, জিকের যে পোর্শনটা, সেখানে যেন তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো, এটাই আমাদের টার্গেট রয়েছে। আর আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, সেখানে আমরা শুরু করতে চলেছি দ্য বেস্ট কন্টেন্ট, যেখানে আসতে চলেছে একটা করে শর্ট, এই শর্টের কিন্তু শর্ট ক্লাসের মধ্যে, এবং ভিডিও তো পারলে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। সেই সাপ্তাহিক দিতে পারি বা তোমাদের পার ডেও দিতে পারি, সেটা আমরা দেখে নেবো যখন দেখবো যে ইম্পর্টেন্ট কোশ্চেনে অনেক কালেকশন হয়ে যাচ্ছে, তো সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে একটাতে ক্লাস করে দেবো। কিন্তু তোমাদের যাতে টাইম নষ্ট না হয় তার জন্য আমরা শর্টস ক্লাস আনতে চলেছি আগামীকাল থেকেই অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। কিসের শর্ট ক্লাস না, সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের, পার ডে কারেন্ট অ্যাফেয়ার্সের দ্য বেস্ট, যেগুলো একদম 100% আসবেই পরীক্ষাতে, সেই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা হাজির হব অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নেবে, এবং লিঙ্কটা কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আর তোমাদের বলে রাখি, আমাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, যার আমরা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এখনও পর্যন্ত রেডি করে নিয়েছি, সেটা কিন্তু তোমাদের 51 টাকাতে আমরা দিচ্ছি, ঠিক আছে, অনলি ফর 51 রুপিস। ওকে, যেখানে অলিম্পিকটাও কিন্তু কভার করা আছে। 2024 জানুয়ারি থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত দেবো, মাত্র 51 টাকায় তোমরা কিন্তু সেটা কিন্তু পেয়ে যাবে। যারা যারা নিয়েছো তারা ওটাই কমপ্লিট করো, আর যারা যারা এখনও পর্যন্ত জুলাই মাসের পাওনি তারা কিন্তু আমাদের যে নাম্বারটা রয়েছে, তোমরা যে নাম্বারে নিয়েছো জানুয়ারি থেকে জুন পর্যন্ত, সেখানে তোমরা মেসেজ করে দাও যে জুলাই মাসেরটা পাইনি বা জুলাই মাসেরটা নিতে চাই, এই বলে। তোমাদের কিন্তু এক্সট্রা তোমাদের পেমেন্ট করতে হবে না, তার জন্য শুধু তোমরা মেসেজটা করে দাও, আমরা জুলাই মাসটা প্রোভাইড করে দেবো। তার সাথে অলিম্পিকের যে পিডিএফটা সেটাও কিন্তু দিয়ে দেবো, কারণ অলিম্পিক থেকে একটা কোশ্চেন তোমাদের আসবেই। তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ, যারা যারা স্টুডেন্ট রয়েছো, তারা কিন্তু অলিম্পিকের, তোমরা পারলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকটা নিয়ে নাও, না হলে তোমরা আমাদের অলিম্পিকের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নাও। ওকে, আমাদের যে কোশ্চেনটা আছে, কোন ভিটামিন, তোমাদের ভিটামিন সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছি কিন্তু, ঠিক আছে, এর আগেও, তো কিছুদিন আগেও নিয়েছি, তোমরা কিন্তু ক্লাসটা দেখে নেবে, ওর বাইরে কিন্তু ভিটামিন থেকে প্রশ্ন আসবে না, ঠিক আছে। যে ভিটামিন খুব সহজে মানবদেহে সংশ্লেষিত হয়, সেই ভিটামিনের নাম কি, এটা আমাদের জানতে চাইছে। তো তোমরা জানো, যার অভাবে কিন্তু আমাদের রিকেট হয়ে থাকে, অস্টিওমেলাসিয়া হয়ে থাকে, এবং যার রাসায়নিক নাম হচ্ছে তোমাদের ক্যালসিফেরল। সুতরাং আমরা কোন ভিটামিনের নাম বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের ভিটামিন ডি, যেটা খুব তাড়াতাড়ি মানবদেহে কিন্তু সংশ্লেষিত হয়ে যায়। সুতরাং আমাদের ভিটামিন ডি রাইট অ্যান্সার। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, সামুদ্রিক আগাছা থেকে পাওয়া যায় কোনটা। তোমরা জানো সামুদ্রিক যে আগাছাগুলো, অর্থাৎ শ্যাওলা ট্যাওলা, এই সমস্ত বিভিন্ন ধরনের যে আগাছাগুলো রয়েছে সামুদ্রিক, হ্যাঁ, তো এগুলো থেকে আমরা কোনটা পেয়ে যাই, সেটা কিন্তু আমরা যেটা পাই সেটা হচ্ছে আয়োডিন, যেটা আমাদের রক্ত বাড়াতে সাহায্য করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োডিন আমাদের শরীরের ব্লাডের জন্য, ঠিক আছে। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে,
সালোক সংশ্লেষ অর্থাৎ ফটোসিনথেসিস পাতার যে কলায় সংশ্লেষিত বা সংগঠিত হয়ে থাকে, অর্থাৎ পাতার যে কলায় এটা সংগঠিত হয়ে থাকে, সালোক সংশ্লেষ যে প্রসেসটা, ফটোসিনথেসিসের যে প্রসেস, সেটা কোন কলায়? তোমরা জানো পাতার মেসোফিল কলার এটা কিন্তু হয়ে থাকে। সুতরাং পাতার মেসোফিল কলা, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। পাতার মেসোফিল কলায় সূর্যালোক এবং কার্বন ডাইঅক্সাইড এর মাধ্যমে কিন্তু আমাদের পাতার মেসোফিল কলায় এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিন্তু সংগঠিত হয়ে থাকে, যার মাধ্যমে কিন্তু গাছ তার খাদ্য তৈরি করে। ঠিক আছে, তোমরা সকলে সেটা জানো। আচ্ছা, পরবর্তী আমাদের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন কবে পাস হয়েছিল? তো পঞ্চায়েত থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন আসছে, দেখেছো একটা শিফটেই 3টে প্রশ্ন চলে আসলো। সুতরাং তোমাদের যে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত যে আইনটা সেটা পাস হয়েছিল কিন্তু 1956 সালে। ঠিক আছে, তো 1956 সালে কিন্তু প্রথম পঞ্চায়েত আইন কিন্তু পাস হচ্ছে। আর নাগর ডিস্ট্রিক্টে তোমাদের বললাম প্রথম পঞ্চায়েতি রাজ যে গঠন হচ্ছে সিস্টেমটা। আচ্ছা, পরবর্তী আমাদের প্রশ্ন কী আছে দেখে নিই ফটাফট, অনেকটা ক্লাসটা বড় হয়ে যাচ্ছে। কে ফর্মুলা 1 অ্যামেলিয়া রোমা গণনা যে গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে? ঠিক আছে, তো গ্র্যান্ড প্রিক্সে যেটা তোমাদের এটা কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পর্কিত। ঠিক আছে, তোমরা ক্লাসটা দেখে বুঝতেই পারছো। তো এটা কিন্তু জিতেছে কে? ফর্মুলা 1 এমিলিয়া রোমাগনা যে গ্র্যান্ড প্রিক্স 2024 জিতেছে কিন্তু ম্যাক্স ভার্স্টাপেন। ঠিক আছে, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়, যখনই কারেন্ট অ্যাফেয়ার্স হবে আমরা সেই দিনই তোমাদের দিয়ে দেবো শর্টের মাধ্যমে। ঠিক আছে, ইউটিউব শর্টসের মাধ্যমে দেবো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে। মিস কিন্তু কেউ করবে না, 100% কমন পাবে, এটা আমার গ্যারেন্টি দিচ্ছি আমি। ঠিক আছে, এত গ্যারেন্টি কেউ দিতে পারবে না। চলো পরবর্তী প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস। তোমরা জানো বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এটা বহুবার পরীক্ষায় আসে, বিভিন্ন থিমও জিজ্ঞাসা করা হয় প্রতি বছরের। ঠিক আছে, তো বিশ্ব পরিবেশ দিবস এটা কিন্তু পালন করা হয়ে থাকে 5ই জুন। কত? 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস, ইন্টারন্যাশনাল যে তোমাদের পরিবেশ দিবস, এনভায়রনমেন্ট ডে, সেটা কিন্তু পালন করা হয়ে থাকে। চলো পরবর্তী প্রশ্ন আছে আমাদের, বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বাংলা থেকে কিন্তু দিচ্ছে। তো বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? অপশানগুলো দেখে নাও ফটাফট। তো সিকান্দার শাহ, এটা আমাদের রাইট অ্যান্সার হবে। বাংলার আদিনা মসজিদ কিন্তু সিকান্দার শাহ তিনি কিন্তু তৈরি করেছিলেন। পরবর্তী আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মহাবিষুব আমরা কোন দিনটাকে বলে থাকি? তো জলাবিষুব, মহাবিষুব এই সমস্তগুলো দেখে নেবে তোমরা, বড়দিন ছোটো দিন এই সমস্ত যে ব্যাপারগুলো, বিষুব কথারত্ব সমান দিন রাত্রি। তো মহাবিষুব যে দিনটিতে হচ্ছে সেটা কিন্তু 21শে মার্চ তারিখে তোমাদের কিন্তু মহাবিষুব হয়ে যায়। ঠিক আছে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, আর 23শে সেপ্টেম্বর তোমরা জানো যে জলবিষুব হয় এটা। আর তোমাদের কিন্তু এসএসসিতে আসা কোশ্চেন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের হয়তো আসতে পারে ডব্লিউবিপিএসসিতে, যদিও তোমাদের ডব্লিউবিতে এত লেভেলে হাই লেভেলে কোশ্চেন দেবে না। তো তোমাদের কোশ্চেনটা ছিল যে, এটা হাই লেভেলও না, বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে কোশ্চেনটা তৈরি করা হয়েছিল। বলেছিল যে ডে এবং নাইট অর্থাৎ দিন এবং রাত্রির যে সময়ের যে ম্যাক্সিমাম পার্থক্য, এটা কোন রাজ্যে লক্ষ্য করা যায়? 4টে অপশান দিয়েছিল, বিভিন্ন 4টে রাজ্য দিয়েছিল। এটা যেটা রাইট অ্যান্সার হবে তোমাদের কিন্তু কেরালা কিন্তু রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, কেরালা কিন্তু আমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। দিন এবং রাত্রির যে ব্যবধান, সময়ের ব্যবধানটা, সেটা ম্যাক্সিমাম হয় আমাদের কেরালা রাজ্যে। ওকে, চলো পরবর্তী, অশ্বক্রাকৃতির হ্রদ এটা দেখা যায় কোথায়? ঘোড়ার খুরের মতো হ্রদ বা অশ্বক্রাকৃতির হ্রদ, এটা তোমরা জানো যে মিয়ান্ডার বা নদীবাগ, যেগুলো কিন্তু আমাদের নদীর যে নিম্ন প্রবাহ অর্থাৎ নদীর যে ওল্ড এজে আমাদের কিন্তু এটা দেখা যায়। তো রাইট অ্যান্সার যেটা হবে তোমাদের নিম্ন প্রবাহে এটা দেখা যায়। ঠিক আছে, অশ্বক্রাকৃতির হ্রদ বা মিয়ান্ডার। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, ডান্ডি অভিযান কবে হয়েছিল? এটা গুরুত্বপূর্ণ এবং সবাই এটা জানে। ডান্ডি অভিযান কত সালে হয়েছিল বা কোন তারিখে হয়েছিল? 1930, এটা সকলে জানো। তো অপশান যদি তোমাদের 1930 আরও দুটো থাকতো তাহলে তোমাদের হয়তো কনফিউশন হতে পারতো, তো এক্ষেত্রে তোমাদের কনফিউশন হবে না। 1930, তো 1930-এর তারিখটাও তোমাদের মনে রাখতে হবে। 12ই মার্চ 1930 সালে কিন্তু তোমাদের ডান্ডি অভিযান শুরু হয়েছিল, যেটা গুজরাটে। ওকে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, 2024 সালের হেলিকপ্টার দুর্ঘটনা, 2024 সালের হেলিকপ্টার যে দুর্ঘটনা, এটা কোন দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি মারা যান? ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এ। ঠিক আছে, আমাদের এটা কিন্তু দেওয়া আছে আমাদের ইবুকে। ঠিক আছে, আমাদের ইবুকটা তোমাদের একবার দেখিয়ে দিই, চলো, নাহলে আমার শেষে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই কোশ্চেনটা হয়ে যাক। তো কোশ্চেনটা কী আছে, 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় কোন দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনি মারা যান? তো অপশানগুলো তোমরা দেখে নাও। এখানে যেটা রাইট অ্যান্সার হচ্ছে তোমাদের ইরানের কিন্তু প্রেসিডেন্ট যিনি হচ্ছেন আমাদের ইব্রাহিম রাইসি, তিনি কিন্তু মারা যান হেলিকপ্টার দুর্ঘটনায় 2024। তো তিনি কিন্তু এখানে মারা গিয়েছেন। চলো পরবর্তী আমাদের প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন আর আমাদের নেই। তো এই ছিল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন। দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু ছিল 25টা প্রশ্নই কি ছিল একদম মানে মারাত্মক লেভেলে। ঠিক আছে, হাই লেভেলের কোশ্চেন ছিল একদম, মানে একদম দ্য বেস্ট কন্টেন্ট। আমরা বেস্ট কন্টেন্ট কী করে বুঝবো বেস্ট কন্টেন্ট? কারণ এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন বা পরীক্ষায় আসবে এই ধরনের প্রশ্ন। ঠিক আছে, তার ভিত্তিতেই আমরা বলছি আমরা বেস্ট কন্টেন্ট।
ঠিক আছে। তো 25-এর মধ্যে তোমাদের স্কোর কতটা হলো না হলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবে ইউটিউব চ্যানেল এআইআর একাডেমি এবং অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আর মিস করবে না অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলের যে শর্টস ভিডিওগুলো, কারণ সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসতে চলেছে, আগামীকাল থেকে আসবে। সুতরাং সকলে কিন্তু রেডি হয়ে যাও, ওকে। আর আমাদের ইবুকটা যারা নিতে চাও তাদেরকে বলে দিই, জানুয়ারি থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত দেবো। এখন কিন্তু জুলাই পর্যন্ত দিয়েছি। যারা নিয়েছে 51 টাকায় কিন্তু আমরা দিয়েছি, ডিসেম্বর পর্যন্তই আমরা 51 টাকায় দেবো। যারা জুলাই পর্যন্ত এখন নেবে তাদের বাকি যে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত, তার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট তাদের করতে হবে না। সুতরাং তোমরা 51 টাকাতে জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পাচ্ছ, ওকে। লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে এবং আমাদের ডেমো পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে। চলো আমাদের পিডিএফটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং এআইআর একাডেমি যৌথ উদ্যোগে তৈরি করা, জানুয়ারি থেকে ডিসেম্বর হবে, এটা জুলাই নয়, সরি এখন জুলাই পর্যন্ত দিচ্ছি কিন্তু ডিসেম্বর পর্যন্ত দেবো। 1200+ তোমাদের কোশ্চেন হবে। দ্য বেস্ট কন্টেন্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1, যে তোমাদের ইউটিউব চ্যানেল বলতে পারো বা টেলিগ্রাম চ্যানেল বলতে পারো, বা বেস্ট কন্টেন্টের দিক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল বলতে পারো। সুতরাং এখানে কিন্তু আমরা কোনো ফালতু কন্টেন্ট কিন্তু এখানে প্রোভাইড করি না, ঠিক আছে। যেগুলো তোমাদের কাজে লাগবে 100% তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একদম তোমাদের রিলেভেন্ট হবে, সেই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা প্রোভাইড করি তোমাদের, ঠিক আছে। সেটা ইউটিউব চ্যানেল বা ফ্রি কোর্স হোক, ফ্রি কন্টেন্ট হোক, বা তোমাদের কোনো ইবুকের ফর্মে আমরা কোনো টাকা দিয়ে কোনো কিছু আমরা দিচ্ছি, সে যাই হোক না কেন, দ্য বেস্ট হবে একদম, যা দেবো দ্য বেস্ট। চলো আমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9593142593, যারা নেবে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এখানে সমস্ত পরীক্ষার জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে স্ট্যাটিক জিকেও কিছু রাখা হয়েছে, যে টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এখানে 150+ তোমাদের পেজ সংখ্যা রয়েছে, ঠিক আছে। আর এখানে কী কোশ্চেনগুলো একবার দেখতে পারো তোমরা, দ্য বেস্ট কন্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু চলে এসেছে। আসাম বৈভব এটা তোমাদের চলে এসছে। তোমাদের যে ডিজি নীনা সিং, এটা জিডিতে যে কতবার জিজ্ঞাসা করেছে কি বলবো, তোমরা জিডি কোশ্চেন দেখে নেবে। তারপর সিকে নাইউটবি যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এটা কিন্তু রবি শাস্ত্রী পেয়েছে, এটাও কিন্তু বহুবার জিজ্ঞাসা করেছে প্রশ্নে। তারপরে তোমাদের যে এই যে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড সেরা অভিনেত্রী খেতাব লিলি গ্ল্যাডস্টোন, ওপেনহাইমার, যে ওপেনহাইমার মুভিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় চলে এসেছে। রঘুরাম রাজন সিইও তোমাদের IOA, ঠিক আছে। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের, এটা কিন্তু আবারও আসবে, কারণ অলিম্পিক গেমস তোমাদের হয়ে গেল, প্যারিস অলিম্পিক 2024, ঠিক আছে। তো সেখানে কিন্তু আমাদের ভারতের সোনা একটাও জিততে পারেনি, বাট রূপা একটা জিতেছে, ব্রোঞ্জ 5টা পেয়েছে, ওকে। এই যে কোশ্চেনটা দেখছো, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2024 সেরা অভিনেতা খেতাব কে জিতেছে, সিলিয়ান মার্ফি, ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। CHSL কিন্তু পরীক্ষায় চলে এসেছে, CHSL 2024, যেটা হলো লেটেস্ট পরীক্ষা, এই 1 মাস আগে সেখানেই চলে এসেছে, ঠিক আছে। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দ্য বেস্ট কন্টেন্ট তোমাদেরকে বলেই দিলাম আগে থেকে। তো এখানে ম্যাক্সিমাম তোমরা স্কোর করতে পারবে যদি এই ইবুকটা তোমরা নিতে পারো। আমি বলছি বলেই তোমাদের নিতে হবে না, তা তোমরা সেটা দেখতে পারো, অন্যান্য সে চ্যানেলগুলোকে দেখতে পারো, ঠিক আছে, অন্যান্য ইউটিউব চ্যানেল বা অন্যান্য তোমরা কোচিং ইনস্টিটিউট দেখতে পারো। আমাদের কন্টেন্ট আমাদের টাকা হিসাবে আমরা কম প্রাইসে রেখেছি, আমরা ম্যাক্সিমাম আমাদের কোনো লাভ দরকার হয় না এখান থেকে, ঠিক আছে। আমাদের 51 রুপিস রেখেছি, অন্যান্য তো 100 টাকাও রাখতে পারে, কেউ 150 টাকাও রাখতে পারে, যার যা ইচ্ছা। আমরা কখনোই বেশি টাকার দিকে জোর দেবো না, ঠিক আছে। আমরা সবসময় লো প্রাইস রাখবো, দ্য কন্টেন্ট কিন্তু বেস্ট থাকবে, যাতে তোমাদের পরীক্ষায় যেন আসে, সেখান থেকে যেন কমন তোমরা বেশিরভাগ ম্যাক্সিমাম স্কোর করতে পারো। আমাদের টার্গেট থাকবে সমস্ত পরীক্ষার উপর রিলেভেন্ট কন্টেন্ট, যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয়, যার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো, ঠিক আছে। এটাই আমাদের টার্গেট হয়। সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের কোনো ফ্রি পিডিএফ হোক, বা আমাদের ইউটিউব চ্যানেলের ফ্রি অফ কস্ট কোনো আমাদের তোমাদের ক্লাসগুলো হোক, ঠিক আছে। তোমরা দেখে নেবে আমাদের ক্লাসগুলো, দ্য বেস্ট কন্টেন্ট থাকে এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে। শুধু তোমাদের সাপোর্টের প্রয়োজন আমাদের এই ফ্যামিলিটাকে আরও বাড়ানোর জন্য। সুতরাং তোমরা লাইক শেয়ারের মাধ্যমে এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করতে থাকো, ঠিক আছে। তো চলো আমরা আরও ইম্পর্টেন্ট তোমাদের জন্য ফ্রি কন্টেন্ট আনবো। তো যত পারবো আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। শুধু তোমাদের সাপোর্টের প্রয়োজন। তোমরা ওয়েস্ট বেঙ্গলে দ্য বেস্ট নাম্বার 1 তোমরা চ্যানেলে পরিণত করো চ্যানেলটাকে। তোমরা যত পারবে আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করব বেস্ট। তো চলো আগের মতো এই পর্যন্ত থাক, পরবর্তী ক্লাসে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসছি। ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 চ্যানেল হতে চলেছে এটা, অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল। তো ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর অলিম্পিকটা কিন্তু তোমরা সকলে দেখে নেবে, কারণ ওখান থেকে 1 নম্বর কিন্তু পাক্কা কমন আসবে, ঠিক আছে, যে কোনো পরীক্ষায় ওটা।